ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটের দ্বিতীয় অধ্যায় তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড এই চ্যাপ্টার শুরু করছি। ভিডিওটা তোমরা ভালো করে দেখো, বারবার করে দেখো, বিভিন্ন অংশের নোটস নিজে খাতায় নিয়ে নিও। ভালো লাগলে লাইক করো এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সাবস্ক্রাইব লেখাটির পাশে বেল বাটনটিতে প্রেস করো যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজেই পেতে পারো। তাহলে আলোচনা শুরু করা যাক। এই অধ্যায়ের শুরুতেই আমাদেরকে একটি সূত্র পড়তে হবে, যে সূত্রটি হচ্ছে কুলম্বের সূত্র। কিন্তু কেন আমরা এই সূত্রটি পড়ব? দেখো, স্থিরতড়িৎ শুরুতে যে প্রাথমিক চ্যাপ্টারটি ছিল, যেটা প্রিলিমিনারি চ্যাপ্টার ছিল, সেখানে আমরা শিখেছি বা ছোট ক্লাসে আমরা শিখেছি যে কোনো দুটি আধান পরস্পরের উপর বল প্রয়োগ করে। সম আধান হলে বিকর্ষণ বল আর বিপরীতধর্মী হলে আকর্ষণ বল। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, যাকে আমরা এক কথায় বলতে পারি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থিরতড়িৎ বল, সেই বলটির মান কত? এবং যেহেতু এটি একটি বল, তাহলে তার একটা ভেক্টর সত্তা আছে, তাহলে জানতে হবে যে বলটির অভিমুখ কোন দিকে। এই সংক্রান্ত আলোচনার জন্য যে সূত্রটি আমাদেরকে সাহায্য করে, বা বলা ভালো যে সূত্রের সাহায্য ছাড়া এইসব সংক্রান্ত আলোচনা আমরা করতেই পারি না, এই বিষয়গুলিতে আমরা জ্ঞান অর্জন করতে পারিনি, সেটি হচ্ছে কুলম্বের সূত্র। বিজ্ঞানী কুলাম্ব আমাদেরকে যে কোনো দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের ক্ষেত্রে তারা পরস্পরের উপর যে বল প্রয়োগ করে, সেই বলের মান কত সে সম্বন্ধে আমাদেরকে অবগত করান। এখানে আমরা দেখতে পাচ্ছি হেডিং করা আছে কুলম্বের সূত্র। খেয়াল করো, আমরা এখানে দেখছি যে দুটি আধান, একটি Q1 ও অপরটি Q2। এরা দুইজন কেমন আধান? আমি এখানে লিখেছি যে দুটি বিন্দু আধানের মধ্যে, তার সূত্রটি হচ্ছে, বিজ্ঞানী কুলম্বের সূত্রটি হচ্ছে, তিনি বলছেন দুটি বিন্দু আধানের মধ্যে। বিন্দু আধান কাদের বলে? বিন্দু আধান বলতে বোঝায় এক কথায়, যেমন আমি এখানে দুটো গোলক এঁকেছি, তাহলে কি এরা সত্যি বিন্দু? উত্তরটি এক কথায় মনে হয় যে না, এরা তো বিন্দু নয়। কিন্তু যে কোনো বিন্দু আধান বলতে আমরা বুঝি যদি এমন হয় যে ওই আধানগুলির যা ডাইমেনশন বা আকার, তার তুলনায় তাদের মধ্যবর্তী দূরত্ব যদি অনেক বেশি হয়, অর্থাৎ আধানগুলি এমন যে তাদের মধ্যবর্তী দূরত্ব, তাদের ডাইমেনশন বা তাদের যে আকার, তার তুলনায় যদি অনেক বেশি হয়, দূরত্বটা যদি বেশি হয়, তাদের আকার যদি দূরত্বের তুলনায় অতি ক্ষুদ্র হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে বিন্দু আধান বলতে পারি, সেই আধানদেরকে। তো এরকম ভাবে দুটি আধান আছে যাদের মধ্যবর্তী দূরত্ব অনেকটাই বেশি, ধরে নিচ্ছি মধ্যবর্তী দূরত্ব r, এবং তাদের প্রত্যেকের মান হচ্ছে, প্রথমটি Q1 এবং দ্বিতীয়টি Q2। তাহলে এই দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়ারত স্থিরতড়িৎ বল কি হবে? বিজ্ঞানী কুলম্ব বলছেন যে এই স্থিরতড়িৎ বলের মান, যদি সেই বলটাকে আমরা F ধরি, তো সেই বল F এই আধান দুটির গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আধান দুটি Q1 আর Q2 হওয়ায়, ক্যাপিটাল Q1 ক্যাপিটাল Q2 হওয়ায় F প্রপোর্শনাল টু Q1 Q2। এবং তিনি আরো বলছেন যে এদের মধ্যবর্তী এই স্থিরতড়িৎ বল, আধান দুটির মধ্যবর্তী সেই বলের মান তাদের মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ r, স্মল r, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এই দুটি বক্তব্যকে তথা এই গাণিতিক সমীকরণ দুটিকে যদি আমরা সমন্বয় সাধন করি যৌগিক ভেদের মাধ্যমে, তাহলে লিখতে পারি F সমানুপাতিক Q1 Q2/r²।
এখন পরের পাতায় আমরা যদি আলোচনাটিকে নিয়ে যাই, খেয়াল করো, আমরা জানি সবাই সমানুপাতিক চিহ্ন তুললে একটি ধ্রুবক আসে। তাহলে এফ সমান সমান কে ড্যাশ টু Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কে ড্যাশ কি, কে ড্যাশ হচ্ছে এই সমানুপাতিক ধ্রুবক। এখন এই কে ড্যাশ ধ্রুবক সম্বন্ধে কিছুটা আলোচনা আমাদেরকে করতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখান থেকে বলতে পারি যে কে ড্যাশ ধ্রুবকটি দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক, মাধ্যমের প্রকৃতি, অর্থাৎ এই আধান দুটি যে আছে, তো তারা কোন মাধ্যমে আছে, তারা বায়ু মাধ্যমে আছে, না জলে আছে, না অন্য কোনো কার্বন ডাইঅক্সাইডে আছে, নাইট্রোজেনে আছে, কোন ধরনের মাধ্যমে আছে, কোনো কঠিন মাধ্যমে আছে, কোনো তরলে আছে, নাকি গ্যাসে আছে, নাকি শূন্য মাধ্যমে আছে, কোন মাধ্যমে আছে, সেই মাধ্যমের প্রকৃতির উপর এই কে ড্যাশের মান নির্ভর করে। এবং আমরা যে ক্যালকুলেশনটি করছি বা আগামীতে করব, সেই ক্যালকুলেশন কোন একক পদ্ধতি, অর্থাৎ সিজিএস নাকি এসআই, কোন পদ্ধতির উপর করা হচ্ছে, সেই পদ্ধতির উপরেও কিন্তু এই ধ্রুবকের মান নির্ভর করে। তাহলে আমরা এক কথায় বলতে পারি, কুলম্বের সূত্রের যেটুকু আলোচনা করলাম তাতে আমরা বলতে পারি যে বিজ্ঞানী কুলম্ব যে সূত্রটি দিয়েছেন, সূত্রটি কি, আপনি বলছেন যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়ারত স্থিরতড়িৎ বলের মান ওই আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং অবশ্যই আরেকটি বক্তব্য বলা প্রয়োজন যে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে, সেই আকর্ষণ বল কিন্তু তাদের কেন্দ্রদ্বয়ের, আধান দুটির কেন্দ্রদ্বয়ের ওই বিন্দু আধান দুটির যে সংযোজক সরলরেখা, সেই কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর এই আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। অর্থাৎ এটি কিন্তু কোনো কম্পমান ভাবে এইভাবে কাজ করবে না, যা কাজ করবে সেটা হচ্ছে এই রেখা বরাবর কাজ করবে, সেটি আকর্ষক হোক বা বিকর্ষক হোক। এই কারণে এই ধরনের বলকে কুলম্বের সূত্র অনুসারে প্রাপ্ত যে স্থিরতড়িৎ বল, একে আমরা সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রক বল বলি। কেন্দ্রক বল কাকে বলে না, যে বল দুটি বস্তু কণার মধ্যে এমনভাবে কাজ করছে যে তাদের কেন্দ্র দুটির সংযোজক সরলরেখা বরাবর সেই বলের অভিমুখ, অর্থাৎ বলের ক্রিয়ারেখা হচ্ছে কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা। সেই জন্য সে ধরনের বলকে আমরা সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রক বল বলি। এই একই কারণে কুলম্বের বল একটি সেন্ট্রাল ফোর্স। এবার আমরা যে আলোচনা অবধি করেছি তারপরে অংশে আবার ফিরে আসি। তাহলে আমরা কে ড্যাশ এই ধ্রুবকটি সম্বন্ধে জানতে পারলাম যে এটি মাধ্যমের প্রকৃতি এবং একক পদ্ধতির উপর নির্ভরশীল। এবার আমরা চলে আসছি সিজিএস পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতিতে যদিও এই কথা একটু বলে দিই যে আমাদের এই স্থিরতড়িৎ আলোচনায় সিজিএস পদ্ধতির ব্যবহার কম হবে, এসআই পদ্ধতির ব্যবহারই বেশি। এসআই পদ্ধতি ওটা বিশ্বব্যাপী এর বহুল ব্যবহার, তাই আমাদের আলোচনাতেও এসআই পদ্ধতিকেই গুরুত্ব দেওয়া হবে। তথাপি সিজিএস পদ্ধতি সম্বন্ধে আমাদের জানতে হবে। এখন দেখা গেছে সিজিএস পদ্ধতিতে যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, এই কথাটা বারবার আমাদের এবার থেকে আলোচনায় আসবে। একটা হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। এখানে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের গুরুত্ব এক। কেন শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যমকে একই গুরুত্ব দেওয়া হয় সে আলোচনা আমরা যখন আলো বা লাইট চ্যাপ্টারে পড়ব তখন আমাদের এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আপাতত তোমরা এটা মনে রাখবে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে রাশিগুলির মান একই ধরে নেওয়া হয়। আর আরেকটি মাধ্যম বলা হচ্ছে যেটা অন্য মাধ্যম। অন্য মাধ্যম মানে যে কোনো আননোন মাধ্যম, যে মাধ্যম সম্বন্ধে আমাদেরকে বলে দিলে তখন আমরা সেই মাধ্যম সম্বন্ধে জানতে পারবো। আদারওয়াইজ আমরা দুই ক্যাটাগরিতে ভাগ করছি, আইদার শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, আর আরেকটা হচ্ছে অন্য কোনো মাধ্যম। তো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে ড্যাশ এর মান হয় 1, অর্থাৎ এই ধ্রুবকটার মান হয় 1। এবং সেক্ষেত্রে এই সমীকরণটি, এই উপরের সমীকরণ যেটা আপাতত কুলম্বের সূত্রের সাধারণ সমীকরণ,
সেই সমীকরণে কে ড্যাশের মান 1 বসালে ফর্মুলা দাঁড়াচ্ছে F = Q1 Q2/r²। এবার যদি এসআই পদ্ধতিতে আমরা আসি, তাহলে এসআই পদ্ধতিতে এসিজিএস পদ্ধতির আলোচনা খুব বেশি করা হচ্ছে না, কারণ এসআই পদ্ধতিটি গুরুত্বপূর্ণ। তো এসআই পদ্ধতিতে এই কে ড্যাশের মান আমি এখানে তীর দিয়ে দুই দিক করে লিখেছি। এই কে ড্যাশের মান হয় শূন্য মাধ্যমের ক্ষেত্রে, খুব ভালো করে দেখো, 1/4πε0। এপসাইলন চিহ্ন তোমরা এর আগে অঙ্কতে ব্যবহার করতে বা করো। 1/4πε0। এপসাইলন কি একটু বাদে আমি আলোচনায় আসছি। তো কে ড্যাশটি ধ্রুবকের মান ক্যালকুলেট করে দেখা গেছে এর মান হয় 1/4πε0। এপসাইলনের পাশে জিরো, এই জিরোটাকে জিরো এপসাইলন জিরো বলে বা এপসাইলন নট বলে, তাই উচ্চারণটা হচ্ছে 1/4πε0 বা 1/4πε0। এটি হচ্ছে শূন্য মাধ্যমের ক্ষেত্রে। যখন শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের কথা ভাববো তখন এই এপসাইলনের পাশে একটা জিরো দেওয়া হবে, এটাই বোঝাচ্ছে শূন্য মাধ্যম। আর যদি অন্য মাধ্যম হয় তখন সেক্ষেত্রে কে ড্যাশের মান হবে 1/4πε। এখানে কোনো নট চিহ্নটি অর্থাৎ শূন্য দেওয়া হয়নি, কারণ এটা শূন্য মাধ্যম নয়, অন্য মাধ্যম। এখন এই এপসাইলন নট জিনিসটি কি? এপসাইলন নট এর নাম হচ্ছে, যেহেতু শূন্য দেওয়া আছে এপসাইলন নট, তাই এর নাম হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। ইংরেজিতে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এর মান কত? এর মান আমাদের মুখস্থ রাখতে হয়। এর মান হচ্ছে 8.854 × 10⁻⁻12। মাথায় একটা মাইনাস পাওয়ারে আছে, 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার, N⁻⁻1, N⁻⁻1, m⁻⁻2। এটি কেন এরকম একক হলো একটু বাদে আমরা জানতে পারবো, একটু পরে জানতে পারবো। এবং এপসাইলন = আগে যে আলোচনা ছিল সে আলোচনায় আমরা এপসাইলন নট পেয়েছিলাম, আবার শুধু এপসাইলন পেয়েছিলাম। তাহলে এপসাইলন হচ্ছে অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এখন এই এপসাইলন আর আগের পাতায় আলোচনায় এপসাইলন নট, এদের মধ্যে রিলেশন কি, সম্পর্ক কি? আমরা লিখতে পারি যে ε/ε0, অর্থাৎ অন্য মাধ্যম বা কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে আমরা একটা নতুন ধ্রুবক দিয়ে প্রকাশ করছি। এটি একটি অনুপাত মাত্র, অর্থাৎ এটি একটি সংখ্যা, এর কোনো একক নেই। কিন্তু এপসাইলন নটের একক আছে। এপসাইলন নটের মান আগে পৃষ্ঠায় শিখেছি। এপসাইলনের মান অবশ্যই এপসাইলন নটের মান এক নয়, আলাদা আলাদা মাধ্যমে মান আলাদা হবে, কিন্তু একক একই। যেহেতু তারা সম একক যুক্ত রাশি, তাই অনুপাত করলে তাদের উৎপন্ন যে রাশি কে, যার নাম হচ্ছে ব্যবহৃত মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। অর্থাৎ এই শূন্য মাধ্যম নয়, যে অন্য মাধ্যম ব্যবহার করা হয়েছে সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কে দিয়ে প্রকাশ করি, যাকে আমরা বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। পরাবৈদ্যুতিক ধ্রুবকের ইংরেজি নাম ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এটির কোনো একক নেই, এর একটি এককহীন মাত্রাহীন ভৌত রাশি। তাহলে আমরা এটাকে যদি লিখি, তাহলে লিখতে পারি যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসাইলন = কে এপসাইলন নট। এই ইকুয়েশনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন ক্যালকুলেশনে আমাদের কাজে লাগবে। যদি আমাদের অন্য মাধ্যম বলে তাহলে আমাকে এপসাইলন জায়গায় আমি সেখানে কে এপসাইলন নট লিখবো, আর যদি শূন্য মাধ্যম বলে তাহলে এপসাইলন নট লিখবো। সহজ কথায় বললে বোঝানো যায় যে এই কে এর মান, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান শূন্য মাধ্যমের ক্ষেত্রে এর মান হয় 1। তাই জন্য কে এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে এপসাইলন হয়ে যাবে এপসাইলন নট। আর যদি না বসাই তাহলে কোনো মাধ্যমের ক্ষেত্রে কে এর মান কত জেনে বসালে পারে সেই মানটাকে দিয়ে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, যার মান আগের পাতায় পড়েছি 8.854 10⁻⁻12, ওটা দিয়ে গুণ করলে সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা পেয়ে যাব। তার মানে আমরা বুঝতে পারছি পরাবৈদ্যুতিক ধ্রুবক খুব গুরুত্বপূর্ণ একটি রাশি। এর মান জানা থাকলে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা দিয়ে গুণ করলে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা জানা যাবে। তাহলে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 1, কিন্তু শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে
গুণ করে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার সঙ্গে পরাবৈদ্যুতিক ধ্রুবককে গুণ করে অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা পেতে পারি। এখন তাহলে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের রূপটি কি হবে? আমরা আগের আলোচনায় পড়েছি যে এফ ইকুয়াল টু কত ছিল না কে ড্যাশ ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। সেই কে ড্যাশের জায়গায় যদি শূন্য মাধ্যমের ক্ষেত্রে হয় তাহলে বসাবো 1/4 এপসাইলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। আর যদি অন্য মাধ্যম হয় তাহলে বসাবো 1/4 এপসাইলন ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। সেখানে পরের লাইনে এপসাইলনের জায়গায় আমরা কে এপসাইলন নট বসিয়ে দিলে পেয়ে যাচ্ছি অন্য মাধ্যমের ক্ষেত্রে আলটিমেটলি ইকুয়েশনটা এফ ইকুয়াল টু অর্থাৎ স্থির তড়িৎ বল যে কোনো অন্য মাধ্যমের ক্ষেত্রে 1/4 কে এপসাইলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখানে একটি কথা এ প্রসঙ্গে জরুরি বলা, যেহেতু আমরা এপসাইলন নটের মান জানি 8.854 ইন্টু 10⁻12, সেই মানটিকে যদি বসিয়ে দিই 1/4 এপসাইলন নট, এটিকে যেহেতু বারবার ব্যবহার করতে হবে এবং এটা একটি ধ্রুবক রাশির মতোই, তাই আমি যদি সেখানে এই মানটা বসিয়ে দিই দেখা গেছে ক্যালকুলেশন করে এই উত্তরটি আসে 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এই এককটি এরকম হলো কেন একটু বাদে একটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তাহলে আমরা চলে আসছি পরের আলোচনায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই এপসাইলন নট অর্থাৎ তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি এটি একটি গুরুত্বপূর্ণ রাশি, এর মাত্রা কি আমাদেরকে জানতে হবে। এখন আমরা যেহেতু জানি, অলরেডি শিখেছি, এই পাশের পাতায় এই কোয়েশ্চেনটা থেকে লক্ষ্য করো, এফ সমান সমান 1/4 এপসাইলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এপসাইলন নট সমান সমান কিউ ওয়ান কিউ টু বাই 4 ইন্টু এফ আর স্কোয়ার। এখন 4 এইটি তো একটি সংখ্যা, তাহলে তো এর কোনো মাত্রা হয় না। তাহলে যদি আমরা এপসাইলন নটের মাত্রা লিখি থার্ড ব্র্যাকেটের মধ্যে এপসাইলন নট ইকুয়াল টু, দেখো কিউ ওয়ান কিউ টু দুজনেই আধান, তো আধানের মাত্রা হচ্ছে আই ইন্টু টি, তাহলে আই ইন্টু টি বাই এফ এর মাত্রা, এফ মানে বল, বলের মাত্রা আমরা সবাই জানি এম এল টি টু দি পাওয়ার -2, আর দূরত্বের মাত্রার স্কোয়ার তাহলে এল স্কোয়ার। তাহলে এটিকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাচ্ছি আলটিমেটলি এপসাইলন নটের মাত্রা বা এপসাইলনের মাত্রা যেভাবেই বলি একই কথা, এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -3, টি টু দি পাওয়ার 4 এবং আই টু দি পাওয়ার 2। তাহলে এটা হয়ে গেল আমাদের এপসাইলন নটের মাত্রা। এবার আমরা আজকের লাস্ট ডিসকাশন এপসাইলন নটের একক। এপসাইলন নটের একক কি হবে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এপসাইলন নট সমান সমান কিউ ওয়ান কিউ টু বাই এফ আর স্কোয়ার, সঙ্গে একটা 1/4 তো 1/4 যেহেতু সংখ্যা তার কোনো একক হয় না, তাহলে এর মাত্রা আমরা বের করেছি, কিন্তু এর এবার একক কি হবে? এর একক হবে কিউ ওয়ান এর একক, কিউ টু এর একক বাই এফ এর একক ইন্টু আর স্কোয়ারের একক। কিউ এর একক, কিউ হচ্ছে আধান, এসআই পদ্ধতিতে এপসাইলন নটের আলোচনা সবটাই এসআই পদ্ধতিতে, তাহলে এর একক হচ্ছে কুলাম, এরও এ কুলাম, তাহলে পাচ্ছি আমরা কুলাম স্কোয়ার বাই নিচে পাচ্ছি বলের একক নিউটন ইন্টু মিটার স্কোয়ার। তাহলে যেটা একক পাচ্ছি সেটা হচ্ছে কুলাম স্কোয়ার, নিউটন টু দি পাওয়ার -1 আর মিটার টু দি পাওয়ার -2। এটি হচ্ছে আমাদের এপসাইলন নটের একক। সেটা আমরা এর আগের আলোচনায় যখন এপসাইলন নটের মান লিখেছিলাম তার পাশে এই এককটি ব্যবহার করা হয়েছিল। আর আরেকটা আলোচ্য বিষয়, এই আগের পাতাতে 1/4 এপসাইলন নটের যে একক বসিয়েছি, খেয়াল করো এপসাইলন নট এক্ষেত্রে নিচে, তাহলে এপসাইলন নটের একক যদি হয় এইটি, তাহলে 1/4 এপসাইলন নটের একক হবে এর অনন্যক, অর্থাৎ এখানে হয়ে যাবে নিউটন মিটার স্কোয়ার আর কুলম টু দি পাওয়ার -2। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটা তোমরা পজ করে আবার দেখো, কোথাও অসুবিধা হলে কমেন্ট করো। আগামী দিনের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।